বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আজকে আমরা আলোচনা করব আমাদের মা উমা প্রায় আমাদের এসেই গেছেন। মা উমার জন্য চারিদিকে যে আয়োজন, সেই আয়োজন প্রস্তুতির কাজ চলছে। আমরা এই যে মা দুর্গা আসছেন সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বর্ধমান শহরের খুবই একটা মানে জানা, সবার জানা এবং দীর্ঘদিন ধরে যারা খুবই সুন্দরভাবে এই দুর্গা পুজো বর্ধমান শহরে করে আসছে এবং বর্ধমান শহর এবং তার সংলগ্ন এলাকার মানুষ বর্ধমান শহরের যে দুর্গা পুজোটা না দেখলে তারা মনে করে আমাদের পুজো দেখাটা সম্পূর্ণ হলো না। সেরকম একটা বর্ধমান শহরের দুর্গা পুজো, সেটা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব। সেই আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। এই যে পুজো কমিটি, তার কোঅর্ডিনেটর আছেন মনীশ সিংহ, তিনি দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত আছে। আমরা মনীশ বাবুর সঙ্গে এই পুজোর কিভাবে শুরুর দিককার কথা, বর্তমান সময়ের কথা আমরা সংক্ষেপে ওনার কাছে জানবো। মনীশ বাবু নমস্কার। এই যে আপনাদের যে দুর্গা পুজো, এটা এবার কত বছর হলো? এবছর 74 বছরে পদার্পণ করছে। 74 বছর পদার্পণ করছে। এবারের যে দুর্গা পুজো কি হবে সেটা তো আসবেই, কিন্তু এবারের দুর্গা পুজোটা শুরু কিভাবে হয়েছিল, কত তারিখে খুঁটি পুজো, এগুলো কিভাবে শুরু করেছিলেন? খুঁটি পুজোটা আমাদের রথের, আমাদের জানেন একটা বর্ধমান মহারাজের যে রথ, সেটা আমাদের এখানে মাসির বাড়ি, এটা সেখানে আপনাদের রথের একটা বড় উৎসব হয় এবং গোটা বর্ধমানবাসী সবাই আমাদের এই যে মহারাজার যে রথের যে প্রভুর যে ভোগ, সেই ভোগটা খুবই মানে বর্ধমানবাসীকে একটা প্রিয় জিনিস হয়ে উঠেছে এবং প্রতিদিন কয়েক হাজার ভোগ আমাদেরকে বিলি করা হয়। তা মানে রথের সময়টা আমার বাদ দিচ্ছে করে অনেকে দেখবেন উল্টো রথ কি রথের দিনই, ওটা খুব ম্যাক্সিমাম কলকাতাতেও হয়, দেখবেন রথের দিন, শুভ দিন, তো ওই দিনই খুঁটি পুজো হয়। কিন্তু যেহেতু আমাদের এই 8-9 দিন একটা বিশাল উৎসব থাকে রথের, আমরা রথের পরেই বছর করেছিলাম উৎসবটা। খুঁটি উৎসবে মানে এলাকার লোকজন নিয়ে কারা ছিলেন? আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা ছিলেন এবং এলাকার মানুষ ছিলেন এবং বেশ কয়েকটা মিডিয়া, সমস্ত মিডিয়া এবং অন্যান্য দুর্গাপুজো কমিটির লোক অনেকেই এসেছিলেন। আসলে খুঁটি পুজোর পরেই কি আপনাদের প্যান্ডেল শুরু হয় নাকি তার প্রস্তুতি আগে থেকে শুরু হয়? না, আমাদের এখানে মানে যেটা মানে মাসের যে খুঁটির কাজগুলো, সেগুলো যেদিন খুঁটি পুজো হয় তার পরদিন থেকেই শুরু হয়ে যায়। কিন্তু এই যে আরো আনুষঙ্গিক যে শিল্পকলাগুলো আছে, সেগুলো তো এত তাড়াতাড়ি সম্ভব নয়। এগুলো আগে থেকেই শিল্পী যিনি, তারা ওয়ার্কশপে এগুলো আগে থেকেই তৈরি হতে থাকে বৈশাখ মাসে। তারা কি ওয়ার্কশপে ওখানে বানিয়ে এই একই রকম যে প্রতিমার সঙ্গে আরো নানা রকম যে শিল্পকলা থাকে বানিয়ে নিয়ে আসে, না আপনাদের এখানে বানায়? না, ম্যাক্সিমামটাই ওরা বানিয়ে নিয়ে আসে। কোথাকার শিল্পী? এবার এনারা হচ্ছেন, বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং তমলুকের মাঝামাঝি একটা গ্রাম আছে, জায়গাটার নাম হচ্ছে ব্রিঞ্চি বসন গ্রাম। এইখানেই ওনার বাড়ি। ওনার নাম গৌরাঙ্গ ফুলা মহাশয়। উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। কত বছর আপনাদের এখানে কাজ করছেন? 2015 সাল থেকে আমাদের করছেন এখানে। উনি আসার পর আপনারা বর্ধমানে যে পুজোয় আপনাদের তো শ্রেষ্ঠত্ব, মানুষের বিচারে তো সবসময় একটা জায়গা থাকে, তাছাড়া প্রশাসন বা এমনি জায়গায় যে শ্রেষ্ঠত্বর ব্যাপার থাকে, সেগুলো কিরকম ভাবে পেয়েছেন? আমরা বিশ্ববাংলা পুরস্কারটা গত বছর ছাড়া প্রতি বছরই বিশ্ববাংলা পুরস্কার আমরা পেয়ে আসি। দেখবেন যে বিশ্ববাংলা যে 3টে ক্যাটাগরি আছে, 50,000, 30,000, 20,000, এই আমরা 2015 সাল থেকেই প্রতিটি ক্যাটাগরি আমরা কিছু পেয়েই আসছি বিশ্ববাংলাটা। আপনাদের প্যান্ডেল এবং প্রতিমা এবং লাইট, এই প্যান্ডেল প্রতিমার কথা বললেন, প্যান্ডেল কারা করে? ওই যে গৌরঙ্গকুলা মহাশয় করেন। দেখুন, প্রথমে আমরা ভেঙে দিই ব্যাপারটা। আমাদের প্যান্ডেল কিন্তু কোনো ডেকোরেটর করে না, আমাদের প্যান্ডেল যিনি করেন তিনি শিল্পীর হাতে তৈরি হয়। এটা শিল্পীর চোখে, শিল্পীর ভাবনাতে আমাদের প্যান্ডেলটা হয়। কোনো একটা ছবি দেখিয়ে দিলাম, কোনো ডেকোরেটর, মানে প্যান্ডেলের সঙ্গে মানানসই আপনাদের প্রতিমা একদম, এবং ওটাই গৌরঙ্গকুলাই করে। মণ্ডপের যে আলোকসজ্জা এবং মণ্ডপের যে আইডল প্রতিমা এবং মণ্ডপ, এই 3টির দায়িত্ব গৌরঙ্গকুল। আচ্ছা, এটা আপনাদের কি থিম, মানে কিভাবে পুজো হবে, কোন আঙ্গিকে প্যান্ডেল হবে, এটা পুজোর কতদিন আগে ঠিক করেন? এবছরে মানে 2025 সালে যে দুর্গাপুজোটা হবে, এটা আর কয়েকদিন পরে আবার ঠিক করুন। এই দুর্গাপুজো আসার আগেই আপনারা ঠিক করেন? 1 বছর আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। মহালয়া হবে, মহালয়ার পরে আমরা 2025-এর কি জিনিসটা হবে সেটা আমরা
ফাইনালাইজ করে ফেলি এবং শিল্পীকে আমরা অগ্রিম দিই। এটা প্রতি বছর ধরেই হয়ে আসছে আমাদের। এই পুজো যখন শুরু হয়েছিল সেই সময় এই পুজোর উদ্যোক্তারা কারা ছিলেন? আগে তো এই আলমগঞ্জ পাহাড়ের দুর্গাপুজোটা আমি যখন খুবই ছোট, বাবা দাদুদের কাছে যেটা শুনেছি, বাবা যেটা দেখে ওনাদের নামগুলো একবার বলবেন। এদের নাম আমাদের মুখ থেকে আমি শুনেছি যে এটা প্রথমে পুলিশ পার্টির ওইদিকে একটা জায়গায় হতো, তারপরে আস্তে আস্তে এইখানে যখন আসে এবং হঠাৎ করে আমাদের সিনিয়ররা ঠিক করেন, তখন বর্তমানে দুর্গাপুজো বলতে একটাই, স্বপন মুখার্জির বুড়ির বাগান। হ্যাঁ, বুড়ির বাগান তখন বর্তমানে একটাই। আমাদের সিনিয়ররা 1982 সালে ঠিক করেন যে ঠিক ওই রকম একটা দুর্গাপুজো আমাদের আলমগঞ্জে করবো। আলমগঞ্জ এত বড় একটা ব্যবসায়ী এলাকা, এখানে একটা পুজো হবে না। সিনিয়রদের কয়েকজনের নাম বলতে পারবেন? স্বর্গীয় কাঞ্চন মণ্ডল আছেন, রামকৃষ্ণ সেন আছেন, শ্যামল বিশ্বাস খুবই তখন উদ্যোক্তা নিয়েছিলেন, এনারা ছিলেন। আপনার বাবাও তো ছিলেন? না, বাবা তো তখন বাইরে বাইরে ছোটবেলায় বাবা থাকতে পারতেন, উপদেষ্টা হিসেবে দূর থেকে যেটুকু নয়, বাবা তো সময় পেতেন না। তা তখন আমার মনে হচ্ছে 1982 সালে এখানে যে বড় করে যে পুজোটা হয়, তখন বাজেট ছিল মাত্র 25,000 এবং এই 25,000-এ গোটা বর্ধমান মানে হুমড়ি খেয়ে পড়েছিল। শ্যামল পাল, আমার এখনো মনে আছে, শ্যামল পাল কুমোরটি উনি প্রতিমা করেছিলেন, রূপসজ্জা ডেকোরেটর উনি 5,000 টাকাতে প্যান্ডেল করেছিলেন। সেই 5,000 টাকার প্যান্ডেল হুড়মুড় করে বর্ধমান ভেঙে পড়েছিল। লাইট আপনাদের কোথা থেকে আসে? এবছরের লাইট কলকাতা মণ্ডপের লাইট, এবং যে রোডের যে সামান লাইট সেগুলো বর্ধমানে যেটা ছেড়ে করে ঘোষ ইলেকট্রিক বলে, বাকি ওটা। আপনাদের যে পুজোর পাশাপাশি আপনাদের যে পুজোর আচার, যে আমাদের মা দুর্গার জন্য যে বোধন থেকে আরম্ভ করে বিসর্জন, এই পুজোর আচারের ব্যাপারে আপনারা কাদের সঙ্গে পান? মানে এলাকার মহিলারা কি স্বতঃপ্রণীতে এসে অনেক জোগাড় যন্ত্র এগুলো করতে হয়? মহিলারা খুবই স্বতঃস্ফূর্ত সাহায্য করে এবং আমাদের একটা কমিটি আছে। পুজোটা তো ওখানে হয় না, মণ্ডপে হয় না, পুজোটা আমাদের এইখানে হয়, আসল পুজো যেটা। হ্যাঁ, এবং তার একটা কমিটি আছে, মানে কে ফল কাটবে, কে দর্শকমানের জোগাড়টা করবে, এগুলো একটা পুরো টিম আছে। তারাই কেন, আমরা তখন করে করতে পারি না, আমার তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা কি মূলত মহিলারাই পরিচালনা করে? কেন মহিলারা না, মহিলারা সাপোর্টে থাকে, মহিলারা সাপোর্টে থাকেন। একটা আমাদের যে টিম আছে তারা ওইটা করে, আর মহিলারা তাদের সাপোর্ট করে। আপনাদের পুরোহিত নাম কি? পুরোহিত আমাদের দিলীপ ঠাকুর, উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। আপনাদের এই যে পুজোয় দর্শনার্থীদের একটা ব্যাপার থাকে, অনেক জায়গায় এরকম আলোচনা সমালোচনা শোনা যায় যে ভিড় যাতে বেশি দেখানো হয়, হ্যাঁ, তার জন্য গেট ছোট করা হয় যাতে বিরাট লম্বা লাইন পড়ে, জনগণকে বোঝানো যে আমাদের ঠাকুর দেখতে। আপনারা কি এইটা ভাবেন না আপনারা মনে করেন যাতে বেশি লোক একসঙ্গে দেখবে এবং আমাদের ঠাকুরের প্রতিমা দেখার জন্য যেন খুব বেশি হুড়োড়ি না হয়, যদিও অনেক ভিড় হয়? আপনার কোনটা চিন্তা করেন? কোনো পুজো কমিটিকে ছোট করতে চাই না, সবার পুজো কমিটি খুব ভালো, কিন্তু আমি নাম বলছি না কোনো পুজো কমিটি। কিছু কিছু ক্লাব করেন কি জানেন তো, ইচ্ছা করে লাইন তৈরি করে এবং দেখবেন বাঁশের ব্যারিকেড দিয়ে জিআরপি করে, এবং আপনি মনে করেন ঝুলের বাঁশের ব্যারিকেড আর বেরোতে পারবেন না। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমাকে আধ ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হবে, বেরিয়ে আসতে পারবেন না, এমন বাঁশের প্যান্ট তৈরি করে দেখানো হয়। দিয়ে দেখবেন কেউ একটা বিশাল মেলা বসায়, মেলা কমিটি তো তারা পয়সা দেবে না, ভিড়টা না হলে তাদের সামনে ঘোরাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে একটা ব্যাপার। তাহলে মেলা কমিটি পরের বছর, কিন্তু আপনারা কিন্তু ওই ধরনের একদমই না। আমাদের দেখুন, মানুষ যত তাড়াতাড়ি এসে ঠাকুর দিকে চলে যাবে, গেট সবসময় আমরা তখন ছুটি বড় রাখেন, গেট তো আপনার পুরো গেট ওপেন থাকে, ওপেন প্যান্ডেল থাকে, ওপেন পরিবেশে, এবং রাস্তা থেকেও যাতে মানে বস্তায় ঢুকতে না পারে যা দেখা যায়। এবং আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, যেমন যারা অনেকে হেঁটে আসতে পারেন, আমরা 4 হুইলার করে এসেছেন, সেটা যেতে পারবেন না, আমাদের হুইল চেয়ার থাকে, হুইল চেয়ার করে তাকে মণ্ডপে আনা হয়। উদ্বোধন কবে হবে? এবছর উদ্বোধন আছে দ্বিতীয় দিন, অর্থাৎ 4 অক্টোবর। দ্বিতীয় দিন থেকে দর্শনার্থীরা ঠাকুর দেখতে, এবং এটা নির্ভর করতে আমি সম্ভবত কেন বললাম, এই রাস্তাটা দেখেছেন কি হাল। হ্যাঁ, এই রাস্তাটা কাজও শুরু হয়েছে, দেখলাম কথা হয়েছে, এই রাস্তাটা কাজ শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি হলো, ওয়েদারের জন্য 5 দিন কাজটা বন্ধ হয়ে গেল, এটাই অনেকটা কাজের ক্ষতি হলো। তা পৌরসভা থেকে আশ্বাস দিয়েছে আমাদেরকে যে আমাদের পুজোর মধ্যেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে, কারণ প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তা রাস্তা যদি ঠিকঠাক হয়ে যায় আমরা 4 অক্টোবর উদ্বোধন করব।
দুর্গাপুজো তো মানুষের নতুন পোশাক পরার যেমন একটা ব্যাপার থাকে, সেরকম দুর্গাপুজোর সঙ্গে একটা সবসময় জানেন তো যাদের সামর্থ্য আছে তারা দুর্গাপুজো বিভিন্ন দিন বিভিন্ন রকম খায়, অষ্টমী দিন একরকম, নবমী দিন একরকম। তা আপনাদের এই পুজোর সঙ্গে সাধারণ মানুষের বা যারা একটু দরিদ্র সীমার নিচে তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা মানে সেরকম বিজয় সম্মেলন? না, পুজোর সময় আমাদের সব ব্যাপারটা থাকে না। কারণ আমাদের দেখুন সারা বছরই বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেটা আমাদের উল্টো, 12 মাসে আমাদের 15 পার্বণ হিসেব করে দেখা যায়। তো সেই সময় অন্যান্য জিনিসগুলো করা হয়, কিন্তু দুর্গাপুজোর সময় এটা করা যায় না। কারণ দুর্গাপুজোর সময় এতটা আমাদের ব্যস্ত থাকতে হয় এই ব্যাপারটাকে নিয়ে। দুর্গাপুজোর ভিড় কন্ট্রোল বলুন, নানা রকম ব্যাপারগুলো। বিজয় সম্মেলনী হয় আপনাদের? বিজয় সম্মেলনী হয়, ছোট করে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, ওগুলো মানে দুর্গাপুজোর পর হয়। ওটা এলাকার লোক সুযোগ পায় না। আর যেটা হয় দুর্গাপুজোর প্রতিদিনই এলাকার মহিলারা তারা প্রোগ্রাম করে, এই সুযোগ পায়। হ্যাঁ, তারা আড্ডার জায়গা করে দেয়, মহিলাদের একটা আড্ডার জায়গা করে দেয়, মহিলা বাচ্চারা একটা আড্ডার জায়গা করে দেয়। তারা পুজোর 5 দিন 6 দিন ওখানে আড্ডা মারে, এবং তারা ওই মাইক্রোফোনে গিয়ে দেওয়া হয়, তারা ওখানে সব নিজের নিজের গান পারফর্ম তারা করে, কেউ নাচটা, মানে এখানে যাতে খুব আনন্দের সঙ্গে সময় কাটাতে পারে। তখন তারা যদি একটু আনন্দ না পায় তাহলে আমরা পুজোটা করতে পারবো না, পরের বছর দেবো তোমাদের ওখানে যাবো না। আমার বাড়ির লোক যদি একটু আনন্দ পায় সে তো আমাকে ইন্সপায়ার করবে যে হ্যাঁ তুমি পুজোটা ভালো করে করবা। এটা হচ্ছে ব্যাপার। এই দুর্গাপুজোর উপলক্ষে আপনাদের যে উদ্বোধনী যে অনুষ্ঠান হবে তখন কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপার আছে? না, দুর্গাপুজো চলাকালীন সব কিছু হয় না। আমাদের অন্য সময় আমাদের দেখবেন বুদ্ধ পূর্ণিমার সময় আমাদের হরিবাস বলে একটা 5 দিন ধরে হয়। সেই সময় আমাদের এই 4 দিন ধরে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। পুজো চলাকালীন 7 দিন আমাদের কিন্তু অ্যাম্বুলেন্স থাকে। বাহ, খুব ভালো কথা। অ্যাম্বুলেন্স থাকে এবং নিশ্চিত ডাক্তার, অবশ্যই মেডিকেল ক্যাম্প তো থাকেই, এবং ফার্স্ট এড ক্যাম্প, হ্যাঁ ওটা থাকেই। এবং 7 দিন একটা আমাদের মণ্ডপের পাশেই একটা অ্যাম্বুলেন্স থাকে। খুবই ভালো উদ্যোগে আলমগঞ্জ বারোয়ারির উদ্যোগে। মানে সমাজসেবামূলক কাজ কি ধরনের হয় মানে অন্যান্য সময়? অন্যান্য সময় দেখুন আমাদের এখানে সমাজসেবা বলতে প্রথমে দেখুন আমাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। আচ্ছা, সারা বছর সবাই এখান থেকে মানে এখানে আলমগঞ্জে মানে জল ঠিক মতো পায় না মানুষ। তা যার জন্য এখানে চারিদিকে তো বসতি, তাদের মানে পানীয় জলের এটা মেটানোর জন্য আমাদের প্রেসিডেন্ট একটা করে দিয়েছেন সভাপতি। আপনার সভাপতি কে আছে এখন বর্তমানে? আমাদের বর্তমানে সভাপতি নাম সনৎ কুমার নন্দী। আচ্ছা, আর কিছু আছে আপনাদের এই সেবামূলক কাজ সারা বছরে? সেবামূলক কাজ বলে তো পানীয় জল তো দেওয়া হয়, এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হয়ে থাকে। প্রতি বছর হয় না, কিন্তু মাঝে মধ্যে আমাদের বস্ত্রদান করা হয়ে থাকে। এবং সেটা আমরা কিন্তু ওই ক্রিয়েট করে ভিড় করে লাইন দিয়ে দিন না, প্রচার করেন না, বাড়ি বাড়ি পৌঁছে দাও। ওই যে একটা বস্ত্র 5 জন মিলে দিচ্ছে ছবি, ওইটা আমরা করি না। আমরা মানে যে পাচ্ছে সে যাতে কষ্ট না পায়, আমার ছবি আমরা দিচ্ছি, এটাই উচিত। এটা আচ্ছা, আপনারা দীর্ঘদিন ধরে যে পুজো করছেন, দিন দিন আপনাদের এখানে ভিড় বাড়ছে। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ আসছে, তা আপনাদের কি মনে হয় যে আপনাদের পুজো বর্ধমান শহরে বিশেষ একটা জায়গা নিয়েছে? এবং আমরা যেটা প্রথমে উপলব্ধ করেছি যে এই পুজোটা যে আকার ধারণ করেছে সেটা শুধু আলমগঞ্জের লোককে নিয়ে করলে হবে না, যার জন্যে গোটা বর্ধমানের মধ্যে অনেক মানে যারা আছেন উদ্যোগী মানুষ, তারা আমাদের পুজোর সাথে মানে যুক্ত, এবং সবাইকে নিয়ে আমরা মানে বর্ধমানের সাথে বলে ক্রমবর্ধমান আমাদের পুজোটাও আস্তে আস্তে ওই জন্য বেড়ে চলছে। বর্তমানে অনেক প্রচুর বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করেন, কেউ তার শ্রম দিয়ে সাহায্য করেন, কেউ অর্থ দিয়ে সাহায্য করেন, এইভাবেই চলছে। দুর্গা পুজোয় আপনারা কি এখন তো ভিআইপি কার্ড, যারা প্রভাবশালী তারা ভিআইপি কার্ড নিয়ে ঠাকুর খুব সহজে দেখে, সেইখানে যারা প্রভাবশালী নয়, একটু মানে বয়স্ক লোক, তাদের যাতে ঠাকুর দেখতে পারে তাদের ভিআইপি কার্ড নেই, তাদের জন্য কি কি ব্যবস্থা রাখেন? সিটিজেন তাদের তো কোনো অসুস্থ কিংবা সিনিয়র যারা হাঁটাচলা করতে পারেন না বা সিনিয়র সিটিজেন তাদের তো কোনো লাইনে দিতে হয় না। আমাদের বলাই থাকে তারা সোজা মণ্ডপের সামনে আমাদের আসবে, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কিংবা যারা সিকিউরিটি গার্ড থাকেন তারা দর্শন করে দেবে। আর আমরা দেখুন খুব একটা ভিআইপি কার্ডে বিশ্বাস নয়। ইভেন আমাদের মুখ্যমন্ত্রীও উনি বারবার করে বলে থাকেন যে একটাই লাইন থাকবে, কোনো ভিআইপি লাইন থাকবে না, ভিআইপিগুলো কিছু থাকবে না। কিন্তু তা সত্ত্বেও দেখুন মুখে বললেও কী হবে, কিন্তু তা সত্ত্বেও কিছু কার্ড আমাদের করতে হয় স্পন্সরদের জন্য।
আর যে প্রশাসনের কিছু কাজ থাকে ওই জন্য আমাদের করতে হয়, করি না বলে এটা। কিন্তু এটাকে খুব আন্তরিক ভাবে আপনারা ইয়ে করেন আর কি, না হলেই যেন ভালো হয়। হ্যাঁ, কিন্তু উপায় নেই, সবটাই দরকার, স্পন্সরশিপ। হ্যাঁ, তাদেরকে একটু বাড়ির চাঁদা দিয়ে পুজো করার দিন শেষ। আমি এলাকার বাড়ির চাঁদা দিয়ে পুজো করবো হবে না, এখন স্পন্সরের যুগ। হ্যাঁ, আপনাকে বড় বড় শিল্প সংস্থা যা হোক কোম্পানিকে করতে হবে দাদা, তাদের যাতে তারাও যাতে কিছু মাইলেজ পায়, সেটাও তারা এমনি এমনি তো দেয় না। তারাও দেখে এখানে প্রচুর মানুষের গ্যাদারিং হচ্ছে, প্রচুর, শুধু বর্ধমান শহরের না, আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ আসছে, তারাও তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। এখন তো দেখছি আপনাদের বিভিন্ন বড় বড় পুজোর সামনে একটা মঞ্চ করা হয়, যারা স্পন্সর আছে তারা সেখানে বসিয়ে তাদের বক্তব্য রাখা হয়। আর সেটা এবছর প্রতি বছরই থাকে। আপনি যখন পুজোর দায়িত্বে এসেছিলেন সেই সময় আর এখন এই যে পুজোর মধ্যে পার্থক্য কি কিছু এসছে সামগ্রিক? দেখুন, অনেক কিছু মানে উন্নত হয়েছে, যত মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কত মানে একটু এগিয়ে যেতে হচ্ছে। তখন মানুষ যত এলাকার মানুষরা সাধারণত ওই পুজোটার মধ্যে ছিল, কিন্তু এখন সেটা গোটা একটু আগে যেটা বললাম, মানে বর্তমান শহরের প্রচুর মানুষের পুজোটার পিছনে এসছে। এর জন্য কি সোশ্যাল মিডিয়া, ধরুন যারা প্রথম দিন এলো, ষষ্ঠীর দিন এলো, পঞ্চমীর দিন এলো, ঠাকুর দেখলো, সোশ্যাল মিডিয়ায় তারা আপনাদের ছবি ফবি দিয়ে দিল, আরো ভিড় বাড়লো, এটা সোশ্যাল মিডিয়ার জন্য কি ভিড় বাড়ছে আরো? কিছুটা তো আমরা সাহায্য পাই, আমরা ওনাদের কিছু সাহায্য করে, নাহলে প্রচারটা কারা করবে? প্রচার মাধ্যমে এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য ভিড় বেড়ে যায়, যেখানে ঠাকুর ভালো হয় সেখানে আরো ভিড় বাড়ে, সবাই তো আজকাল আসে ছবি। ডিজিটাল মিডিয়া ব্যাপারটা সব ক্যামেরাতে, সব তো হাতে হাতে ক্যামেরা, মুঠোবন্দি ক্যামেরা, এই জন্য কি অনেক ভিড়। অবশ্যই অবশ্যই প্রচারটা তো গ্রামেগঞ্জে তো এতটা প্রচার পাওয়া যেত না, এখন গ্রামেগঞ্জেও এই প্রচারটা যাচ্ছে এবং তার ঢল আমাদের মণ্ডপের নাম। এবারকার যে আপনাদের থিম, মানে আপনারা মানুষের সামনে কি তুলে ধরতে চাইছেন, বর্ধমানের মানুষকে কি উপহার দিতে চাইছেন? ধরুন, এখন বাংলার যে দুর্গাপুজো এখন ওটা বিশ্বজনীন হয়ে গেছে, জানেন, ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভের পর থেকে। তা আমাদের এইটাই আমাদের থিম হচ্ছে বাঙালিনী, অর্থাৎ বাঙালিনী বলতে অর্থাৎ আমরা বাংলার মাকে তুলে ধরছি। বাংলার মা মণ্ডপটা দেখলেই বুঝতে পারবেন আপনারা, এবং তার সাথে যে বাংলার যে বিভিন্ন জেলার যে শিল্পকর্ম আছে, বেশ কিছু প্রচারের আলোয় নেই, তারা হারিয়ে যেতে বসেছে। যেমন আপনাকে বলি, আমি মেদিনীপুরের পরিচিত তো থাকছেই, বিষ্ণুপুরের টেরাকোটা, এগুলো তো আছেই। আচ্ছা, এবার যেমন বীরভূমের একটা শিল্পকলা এখন আস্তে আস্তে বীরভূম থেকেও সরে গেছে, এখন অনেকটাই ঝাড়খণ্ড কেন্দ্রিক হয়ে গেছে, চদর বদর, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। আর যেমনি ধরুন পুরুলিয়ার এখন জুন ঘাস বলে এখন ঘাস হয়, সেই ঘাসের কাজ আপনি দেখতে পাবেন। উত্তর চব্বিশ পরগনার যে পোলো জাল, সেই জাল আপনি দেখতে পাবেন। আমরা তো এখন আমাদের ছোটোবেলায় যে মায়ের আমাদের কাঁথা করে দিত, এখন সে মাছের জালের উপরে কাপড় দিয়ে বুনে বুনে আমি বিভিন্ন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনীষীদের ছবি দেখতে পাবেন, সেগুলো মাছের জালের উপরে কাপড় দিয়ে বুনে 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 করাবেন, মানে অদ্ভুত। মানে যারা শিল্পকলা ভালোবাসে তারা এদের নিশ্চয়ই। এবং আপনি পাবেন পুরুলিয়ার আউশ ধান দেখতে পাবেন, পাট দেখতে পাবেন, ওগলা পাতা পাবেন, এইসব বিভিন্ন। বর্তমানে নতুন গ্রামে আপনি কাঠের পুতুল পাবেন, এইসব দিয়ে শিল্পকর্মতে গোটা মণ্ডপটা যেটা সেজে উঠেছে, মানে অসাধারণ। মানে এখন থেকেই বোঝা যাচ্ছে যে একটা বর্ধমানের মানুষ আপনাদের এখানে গেলে বা একটা প্রতিবারের মতোই মানে একদম একটা সুন্দর একটা ইয়ে নিয়ে যাবে, অভিজ্ঞতা নিয়ে যাবে। এবং আমি এখন থেকে আমাদের ক্যামেরার সামনে বলছি, 8 ঘন্টা সময় নেবে মানুষ দেখতে, প্রতিটি জনের খুঁটি খুঁটি দেখতে হবে, এতটাই শিল্পকর্ম, উন্নত শিল্পকর্ম। যারা খুব ভালোভাবে দেখতে চায় আপনাদের প্রতিমা, তাদেরকে কোন সময় আসবার জন্য আপনার মনে হয় সেই সময় এলে তারা একটু ভালোভাবে দেখতে হবে? আমি তো সবসময় প্রেফার করবো যারা পুজো মণ্ডপ সবসময় রাতে, পুজো মণ্ডপ হচ্ছে রাতের মানে লাইট। হ্যাঁ, আমি সব চেষ্টা করবো যাতে সবাই রাতেতেই আসে, তাহলে আরো ভালো পরিষ্কার, বেশি রাতে হলেও রাতের আলোটা, দিনের আলো নেমে গেলে তারা যেন আসে। আর এখন তো না, আমি দেখছি দিনকে দিন এখন বেড়াতে আমার হিট পড়ে যায়, অনেকে দেখবেন তৃতীয়া চতুর্থী থেকে দেখতে শুরু করে দেয়, সকালে শুরু করে দেয়, যেন ভিড় না হয়। অনেকেই ধরুন পঞ্চমী দিন বেড়াতে চলে যায়, তার মধ্যে তার টার্গেট থেকে পঞ্চমীর মধ্যেই আমি আমার পরিবার নিয়ে সব বর্ধমানের মণ্ডপ পরিদর্শন করবো, বেড়াতে চলে যাবো। এটা আস্তে আস্তে বাড়ছে, এবং এখন দেখছি দিনের বেলা ভিড়টা খুব হচ্ছে, দিনের বেলায় ভিড় হচ্ছে। আর আপনাদের এখানে যে এত মানুষ আসে, সেই ক্ষেত্রে এই যে যানবাহন, গাড়ি পার্কিং, অনেক দূর থেকে মানুষকে হেঁটে আসতে হয়, তা এই ক্ষেত্রে পুরো
ব্যাপারটা আপনারা কিভাবে সমন্বয় করেন, মানে পুলিশ প্রশাসনের সঙ্গে? পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেন। ওনাদের একটা ক্যাম্পই থাকে এখানে, মানে 15-20 জন একটা বিশাল টিম ওনাদের থেকে, লেডিস পুলিশ থেকে আরম্ভ করে। আপনারা কি নিজেদের ভলেন্টিয়ার রাখেন না? ভলেন্টিয়ার তো থাকি, প্লাস এবং একটা প্রাইভেট বেসরকারি একটা মানে সিকিউরিটি সংস্থা, তারাও থাকেন, আপনারা সাবমিশন তারাও থাকেন, মানে সিকিউরিটি সংস্থাকে এনগেজ করেন? হ্যাঁ, সিকিউরিটি সংস্থা প্লাস আমাদের স্বেচ্ছাসেবক প্লাস প্রশাসনের পুলিশ সবাই মিলে ব্যাপারটাকে দেখভাল করা হয়। খুবই আমাদের আমরা জানতে পারলাম যে বর্ধমানের আরামগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব মা উমা এবারও আসছেন। প্রতিবারের মতো মনিরবাবু বললেন যে প্রতিবারে বর্ধমানের মানুষ এসে যেখানে খুবই সুন্দরভাবে প্রতিমা দর্শন করে এবারও সবাই সন্তুষ্ট হবে। এবং ওনার যে অভিমত আমরা জানলাম। মনিরবাবুর কাছে আমি শেষ প্রশ্ন যেটা করতে চাইছি যে বর্ধমান শহরে এত পুজো, এত জাঁকজমক, আপনি নিজে কি সময় পান অন্য পুজোগুলো দেখার এই পুজোর মধ্যে? না, সময় বার করে যেতে হয়, কারণ দেখুন আমাদের একটা সবাই তো মানে পুজো উদ্যোক্তা সবাই একটা পরিবারের মতো। আমরা মানে আমাকে যেমনি সমস্ত অন্যান্য পুজো কমিটি যেমন এক ডাকে চেনে, আমিও তেমনি সমস্ত পুজো কমিটির যারা কর্তা ব্যক্তি এবং সদস্য তাদেরকে আমি যেমনি তাদেরকেও এক ডাকে চিনি, এবং ওটা সৌজন্য বিনিময়ের জন্য যেতে হয়। প্রতিটি পুজো মণ্ডপে আমরা পরিদর্শন আমি করি। মানে নিজের এত পুজোর কাজের মধ্যেও আপনাকে যেতে হয়, একটা ভাব বিনিময় থাকে। আমরা খুবই ভালো লাগলো আমাদের মনীষ সিংহর সঙ্গে কথা বলে। আমরা এই আরামগঞ্জ বারোয়ারির যে সম্পাদক মনীষ সিংহ, ওনাকে এই সুন্দর কোঅর্ডিনেটর, উনি একসময় সম্পাদক ছিলেন, দীর্ঘদিন সম্পাদক ছিলেন, এখন কোঅর্ডিনেটরে কাজ করছেন। তা ওনার সঙ্গে আলোচনা করে খুবই ভালো লাগলো। আপনাকে আমাদের বর্ধমান টুডে মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা।